ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাংকারে তেল আবিবের মন্ত্রিসভা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। নজরুল ইসলাম মজুমদার ও সালাম মুর্শেদি গ্রেফতার, আজ তোলা হবে আদালতে। এবং জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তা অপ্রতুল, ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ জব্দ করে তহবিল গড়ার আহ্বান। শুনছিলেন ফ্রেড সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। শুরুতেই ইসরায়েল ইরান যুদ্ধের খবর। তেল আবিবে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। একই সাথে ইসরায়েলকে যে কোনো অবস্থায় সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। তেল আবিবের দিকে ছোড়া 2 শতাধিক মিসাইলের মধ্যে 90 ভাগই লক্ষ্যে আঘাত এনেছে বলে দাবি ইরানের প্রতিরক্ষা বাহিনীর। লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। আশরাফ শুভর ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের বিরামহীন বিমান হামলার পর মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছায়। সেই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড জানায়, সম্প্রতি বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসরায়েল যদি পাল্টা জবাব দেয় তবে আরো বড় হামলার হুঁশিয়ারি দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনী। হামলার পর তেল আবিব জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। এছাড়া সাইরেন বেজেছে জেরুজালেমেও। এই অবস্থায় নাগরিকদের সতর্ক থাকা এবং সেনাবাহিনীর নির্দেশনাবলী সঠিকভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইরানের হামলা প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার নির্দেশও দেন তিনি। ইরানের হামলার শুরুর ঠিক আগ মুহূর্তে তেল আবিবে বন্দুক হামলারও ঘটনা ঘটে। এতে অন্তত 8 জন নিহত হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। আশরাফ শুভ, 21 টেলিভিশন। ব্যাংক খাতে শেখ হাসিনার চাঁদাবাজ নামে পরিচিত নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী কাম রাজনীতিবিদ সালাম মুর্শেদি। এছাড়া বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হয়েছেন সাবেক সংসদ সদস্য একরামুল কবির চৌধুরী ও আব্দুর রৌফ। মফির রহমানের রিপোর্ট। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার মিডিয়া উইং। নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে যুবলীগের নেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকার কলাবাগান থানা পুলিশ। 32 নম্বর লেক সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরি মুদ্রা ও বাংলাদেশি 10 লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অবশেষে আর্থিক শাস্তির আওতায় আনা হলো সালমান এফ রহমানের 17 সহযোগীকে।
বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে 17 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির অভিনব ও ভয়ঙ্কর সব তথ্য এসেছে 21 টেলিভিশনের হাতেও। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। কিভাবে এবং কাদের দিয়ে শেয়ার কারসাজি করে পুঁজিবাজার লুট করতে হয় তার সবটাই জানা সালমানের। পুঁজিবাজারে তার অনুসারীর সংখ্যাও অনেক, তাই ভক্তরা তাকে দরবেশ ডাকতেই বেশি পছন্দ করেন। অবশেষে সালমান এফ রহমানের এমন 17 ভক্ত অনুরাগীকে জরিমানা করল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এত বড় অঙ্কের ফাইন কিন্তু আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের হিস্ট্রিতে আমরা দেখিনি। যেহেতু আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা সুশাসনের বাজার আশা করছিলাম, সবাই চাচ্ছিলাম যে যারা মাস্টার মাইন্ড তারা ধরা পড়ুক, তো তারই ফলশ্রুতিতে এই ধরনের একটা যেই ঘোষণা আমরা দেখলাম, এটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর দাবি রাখে। যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্তে এসব কারসাজি অনেক আগেই ধরা পড়ে, কিন্তু শেখ হাসিনার আমলে শিবলি রুবায়তুল ইসলামের কমিশন বিষয়টি চেপে যায়, কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে পরেও এদের নাম বিভিন্ন সময়ে এসছে, বাট কখনই কিন্তু তারা বিচারের মুখোমুখি হয়নি, যেহেতু একটা পলিটিক্যাল প্রেশার ছিল। সাধারণ বিনিয়োগকারীদের এতে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা যেহেতু বড়দের কাজ, তাদের কাছ থেকে যদি টাকা সঠিকভাবে আদায় হয় এবং সামনে কেউ কিন্তু এই ধরনের কাজ করার ক্ষেত্রে অনেক সতর্ক হয়ে যাবে। বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির ভয়ঙ্কর তথ্য এসেছে 21 টেলিভিশনের হাতে। বিভিন্ন বিও অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে বেক্সিমকোর শেয়ার কয়েকদিনেই 156% বাড়ানো হয় তার প্রমাণ রয়েছে। এদিকে 8টি আইপিও এবং একটি রিপিট আইপিও পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যার মধ্যে বেস্ট হোল্ডিংস, ইন্ডিটেক্স এগ্রো, লুব্রেভ বাংলাদেশ, রিংশাইন টেক্সটাইলস রয়েছে। এসব আইপিওতে ব্যাপক অনিয়ম ও অর্থলোপাটের বিস্তর বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। নিশ্চয়ই কমিশনের কাছে সাবস্টেন্সিয়াল কিছু তথ্য তারা এসছে বলে এই 9টা কোম্পানির কথা বলেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যাদের রক্ত আর কফিনের মিছিলে গড়ে উঠেছে অভ্যুত্থানের বাংলাদেশ, সেই বীর যোদ্ধাদের ঠিক কতটা মূল্যায়ন করছে রাষ্ট্র? জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের পরিবারকে 5 লাখ আর আহতদের প্রত্যেককে 1 লাখ টাকা অনুদানের ঘোষণায় এমন প্রশ্ন মানবাধিকার কর্মী এবং আইন বিশেষজ্ঞদের। 71-এর ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত এবং বরাদ্দকৃত ভাতা বাতিল করে তা 24-এর শহীদ ও আহতদের জন্য বরাদ্দ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। নওগাঁর তরতাজা যুবক সাজ্জু হোসেন 3 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে মাথায় আঘাতের পর পুরো শরীরই যার পক্ষাঘাতগ্রস্ত। থেমে গেছে বাকশক্তি। আর কখনো স্বাভাবিক জীবনে ফিরবেন কিনা নিশ্চয়তা নেই তারও। 19 জুলাই সাভারে মিছিলে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান 25 বছর বয়সী শুভ। 2 সন্তানের বাবা শুভ কাভার্ড ভ্যান চালালেও চোখ হারানোয় ফিরে যেতে পারবেন না আগের পেশায়। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে হতাশ। ডাক্তার বলছে আর কি চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে, ওই চোখে দেখার সম্ভাবনা আর নেই। ধূসর অন্ধকার ছাড়া মানুষগুলোর চোখে যেন আর কোনো কিছুই নেই। সরকারি হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন 717 জন, আহত হয়েছেন 25,000-এর বেশি। অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জন্য এখন পর্যন্ত 100 কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে। এই ফান্ড থেকে যারা শহীদ তাদের প্রতিটি পরিবার পাচ্ছে 5 লাখ টাকা, আর আহতরা পাচ্ছেন 1 লাখ টাকা। ডাক্তার আমাদেরকে নিজেই বলছে যে এই পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে 1 লাখ টাকা কিভাবে হয়? এই চিকিৎসাটা দীর্ঘমেয়াদী এবং আমাদের ভোগান্তিটাও দীর্ঘমেয়াদী, তো এখানে আসলে 1 লাখ টাকা পর্যাপ্ত হবে না, কিন্তু তারপর সরকার অনুরোধ হচ্ছে যেটা বরাদ্দ করেছে সেটা যেন আমরা সঠিক সময়ে ঠিকভাবে পেয়ে যাই। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 2023 সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা 2,40,173 জন। তবে গেজেটভুক্ত 1,83,000। ভুয়া মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা এখনও চূড়ান্ত না হলেও তাদের সংখ্যা অনেক। একজন মুক্তিযোদ্ধা মাসে গড়ে সম্মানী ভাতা পান 22,250 টাকা, বছরে পান 2,67,000 টাকা। তবে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ কিছুটা বেশি। এর বাইরে রয়েছে চিকিৎসা ভাতা, মাসিক রেশন সহ আরও সুযোগ সুবিধা। সব মিলে ভাতা বাবদ মুক্তিযোদ্ধাদের বছরে অন্তত দেয়া হয় 6,412 কোটি 62 লাখ টাকা। কিন্তু 24-এর শহীদ ও আহত যোদ্ধারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন উঠে এসেছে এমন মানবিক প্রশ্ন। এখনও তাদের জন্য মাসিক কোনো ভাতার পরিমাণ নির্ধারণ হয়নি। যারা
ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না? যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন? যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা 1971 সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে সেই সুবিধা কেন এরা পাবে না? বিশ্লেষকদের মত হলো শহীদদের এককালীন 1 কোটি ও আহতদের 50 লাখ করে সরকারি সহায়তা দেয়া হোক। এতে রাষ্ট্রের এককালীন মোট খরচ হবে 13,217 কোটি টাকা। এছাড়া প্রত্যেককে 30,000 টাকা করে মাসিক ভাতা দিলে মোট খরচ হবে 77 কোটি 15 লাখ 10 হাজার টাকা। বছরে খরচ 925 কোটি 81 লাখ 20 হাজার টাকা। এই অর্থের একটি অংশ ভুয়া মুক্তিযোদ্ধারা যে ভাতা নিচ্ছেন সেটা বন্ধ করে পাওয়া যাবে। বাকি অর্থ সরকার ও 2024-এর শহীদদের জন্য নানা প্রতিষ্ঠান গড়ে সেখান থেকে জোগাড় করা যায়। যেমন রয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে না কেন? তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, বাজেয়াপ্ত করে এদেরকে দেওয়া হোক। তো দেশের জন্য যেই আত্মত্যাগ করবে 71 থেকে এই পর্যন্ত সেই শহীদ, একটা ফান্ড খোলা হোক রাষ্ট্রীয়ভাবে। তারা যতদিন বেঁচে আছেন তাদেরকে কিন্তু ততদিনই আমাদের টেক কেয়ার করতে হবে, যেমন এই রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করেছে। ফাউন্ডেশনের সাথে বাংলাদেশের যত এনজিও, যেমন সাজেদা ফাউন্ডেশন, আসুন্না ফাউন্ডেশন, তারপরে হচ্ছে ব্র্যাক থেকে শুরু করে যত ফাউন্ডেশন হচ্ছে এখানে এদেরকে নিয়ে কাজ করছিলেন আহত শহীদদের নিয়ে, তাদের সঙ্গে কিন্তু একটা কোলাপ করা হচ্ছে। তারাও কিন্তু এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে। বেসরকারি হিসেবে 2024 শহীদের সংখ্যা 1,581 জন, আহত 31,000-এর বেশি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। প্লাস্টিক দূষণ রোধে সুপার শপে বন্ধ হয়েছে পলিথিন ব্যাগের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন সুপার শপ ও নিত্যপণ্যের বাজারে কেনাকাটায় পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারে মানুষকে সচেতন করা গেলে সারা দেশেই পুরোপুরি বন্ধ করা সম্ভব পলিথিন। আইন বাস্তবায়নে নিয়মিত নজরদারি এবং রাজনৈতিক সদিচ্ছার উপরও জোর দিচ্ছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। দেশ হিসেবে 2002 সালে পলিথিনের বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। কিন্তু নিষিদ্ধের 22 বছর পরেও বাজারে এলে মনে হবে না দেশে পলিথিন অবৈধ। ক্ষতিকর এই পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধে অতীতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তার কোনোটাই ফলপ্রসূ হয়নি। কিন্তু ক্রেতা বিক্রেতারাই বা কতটা জানেন দেশে অনেক আগে থেকেই পলিথিন নিষিদ্ধ? জানতাম না যে এটা নিষিদ্ধ হয়েছে আরো অনেক আগে, কিন্তু মার্কেটে কেন পাওয়া যায়? পরিসংখ্যান বলছে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন পলিথিন ব্যাগ ব্যবহার হয় 8 কোটির উপর। উৎপাদিত হচ্ছে 750 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। ব্যবহার শেষে এই ব্যাগ জলাবদ্ধতা তৈরির পাশাপাশি মাটি, নদী, নালা, সমুদ্রে গিয়ে পরিবেশ দূষণ সহ চরম স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এর মধ্যে প্রচুর কেমিক্যাল রয়েছে যেগুলো আমার এনভায়রনমেন্টে প্রতিদিন নিঃসৃত হচ্ছে, লিচিং হচ্ছে। এর ফলে আমার জলজ প্রাণী, উদ্ভিদ আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা ফুড চেইনে চলে যাচ্ছে। এমন বাস্তবতায় 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে পলিথিন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যা কার্যকর হয়েছে। প্রচলন আরো 15 দিন আগে থেকেই আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু উৎপাদন বন্ধ না করে সুপার শপে আইন প্রয়োগ কিংবা পলিথিন বন্ধের উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে এমন প্রশ্ন উঠছে। সরকারের কাছে অনেক চ্যালেঞ্জ আছে, তো তার মধ্যে এটাও একটা চ্যালেঞ্জ যে আইনগুলোকে মানানো। পরিবেশ বান্ধব বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাটের তৈরি, তন্তুর তৈরি এই ব্যাগ যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এবং সর্বত্র পাওয়া যায়। রিসাইকেল করা যায় না এমন প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপর বেশি জোর দিচ্ছেন পরিবেশবাদীরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাংকারে তেল আবিবের মন্ত্রিসভা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। নজরুল ইসলাম মজুমদার ও সালাম মুর্শেদি গ্রেফতার, আজ তোলা হবে আদালতে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তা অপ্রতুল, ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ জব্দ করে তহবিল গড়ার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেল।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।